প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, এই মুহূর্তে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত, সেটি উদ্যোক্তা হোক কিংবা যারা চাকরি করছেন, প্রত্যেকেরই একটি কমন প্রশ্ন যে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি কোন দিকে। এই ব্যবসা বাণিজ্যকে সচল করার মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে মজবুত করা বা শক্তিশালী করার ক্ষেত্রে ব্যাংকের যে যথাযথ ভূমিকা, সেটি যথাযথ অবস্থায় আছে কিনা, সেটি ব্যবসায়ীদের একটি বড় প্রশ্ন। সরকার এবং ব্যবসায়ীদের যে বক্তব্য এই প্রশ্নে, সেখানেও একটি যথেষ্ট গরমিল আছে। শেয়ার বাজারের প্রসঙ্গ, সেখানেও নানা ধরনের অনিশ্চয়তা আমরা লক্ষ্য করছি। আমদানি রপ্তানির যে প্রসঙ্গগুলো, সেখানেও কোনো স্থিতিশীল অবস্থার জন্য যে সূচকগুলো স্থিতিশীল থাকা প্রয়োজন, সেটিও আমরা লক্ষ্য করছি না। এই প্রসঙ্গগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই যে চলমান যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যে গতি প্রকৃতি, যে কর্মকাণ্ড আছে, যে ধরনের আমদানি রপ্তানির প্রসঙ্গ কিংবা বিভিন্ন সময় যে আলোচনাগুলো ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে করা হচ্ছে, তার বাস্তবায়ন কতটুকু হচ্ছে এবং ব্যবসায়ী বান্ধব যে পরিবেশ কিংবা কর্মসূচি কতটুকু সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে, সেই প্রসঙ্গে আজকের আলোচনা। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি। এমন একজন সম্মানিত আলোচককে, সম্মানিত ব্যবসায়ীকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সমাজের নেতৃত্ব কিংবা নানা ধরনের সরকারকে পরামর্শ দিয়ে ব্যবসা বাণিজ্যের একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করার কাজ তিনি করেছেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এবং ইন্ডাস্ট্রির সম্মানিত প্রেসিডেন্ট এবং লিটল গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। শুরুতে যে প্রশ্নটি থাকবে খোরশেদ আলম স্যার, সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের এখন যে গতি, তাতে কি একজন ব্যবসায়ী হিসাবে আপনি সন্তুষ্ট? সংক্ষেপে যদি বলি তাহলে বলবো না। কারণ হয়েছে যে ব্যবসা বাণিজ্য তো আমরা করে আসছি বহু বছর যাবৎ, কিন্তু আমাদের ভিতরে কোনো এরকম ধরনের আতঙ্ক সৃষ্টি হয় নাই কখনো। এখন কিন্তু আমরা ব্যবসা করতেছি, সেটা কিন্তু আমরা আতঙ্কিত। আমি যদি বুঝাতে পারছি কি না, আমরা আগে ব্যবসা করেছি নিশ্চিন্তে। একটা ব্যবসা করেছি, হয়তো লাভ হবে লোকসান হবে, একটা ব্যবসার রীতি আমার মানি ফ্লোটা ঠিক থাকবে। এখন আপনি বলতে পারবেন না কালকে আপনার এই প্রোডাক্টটা বিক্রি হবে কি হবে না, নিশ্চয়তা নাই। তো যার জন্য আমি বলবো, মানে ভয়ে ভয়ে তো আর ব্যবসা করা যায় না। ভয় কেন? আতঙ্ক যে কখন কি হচ্ছে, বিভিন্ন ধরনের অসুবিধা আছে। যেমন ব্যাংকিং আপনি বললেন, জি, রাজনীতিক বলেন, রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে। আপনি যখন তখন যেখানে খুশি যেতে পারবেন না, আপনি মুভমেন্ট ঠিক নেই। আপনি একটা মাল পাঠাবেন, সেটা গিয়ে পৌঁছবে না। তো আমাকে সারাদিন টেনশনে থাকতে হবে। আমার একটা কন্টেনার আসতেছে বা আমার একটা সুতার গাড়ি আসতেছে, আমার এখানে পৌঁছবে কি না, আমাকে সারা মনিটরিং করতে হচ্ছে। গাড়িতে ড্রাইভারদেরকে বিভিন্ন স্থান থেকে ধরে নিয়ে গাড়ি রেখে মাল নিয়ে চলে যাচ্ছে। এই যে একটা ভয় ভীতি, এটা কিন্তু কোনো ব্যবসায়ী কখনো, এই অস্থিরতার মধ্যে তো আসলে পরিপূর্ণভাবে ব্যবসায় কর্মকাণ্ড সম্পূর্ণ করা যায় না। এবং ব্যাংকের প্রসঙ্গ আপনি বলছিলেন, এই প্রসঙ্গটি নিয়ে সরকার এবং আপনাদের ব্যবসায়ী সমাজের বা আপনারা যারা নেতৃত্বের জায়গায় আছেন, আপনাদের প্রদানকৃত তথ্যের আমরা একটা গরমিল লক্ষ্য করছি। আপনারা ব্যবসায়ী সমাজ বা কমিউনিটি বলছেন খুব একটা বেশি ভালো নেই, সরকার বা বাংলাদেশ ব্যাংক বলছে যে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো ছিল সেটা অনেকটাই সরকার কাটিয়ে উঠতে পেরেছে। আসলে বাস্তবতা কি? তো আপনি যে কথা বললেন, যে এটার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করি। এখন আপনি আমাকে কি ধরনের আপনি সুযোগ সুবিধা দিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি দিচ্ছেন বা দিতে চেষ্টা করতেছেন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশ ব্যাংকের যে পলিসি বলেন বা আমাদের কমার্শিয়াল ব্যাংকের যে নীতি, এগুলোতে কিন্তু কোনোটাই এখন আমাদের সঙ্গে ম্যাচ করতেছে না। দেখেন, ব্যবসা করতে একটা পুঁজি লাগে। আপনি আমাকে একটা পুঁজি দিয়েছেন আমাকে ফ্যাক্টরি করার জন্য। আমি মনে করেন 300 কোটি টাকা খরচ করে একটা ফ্যাক্টরি করেছি। আপনি আমাকে এখানে 150 কোটি টাকা দিয়েছেন আমার ওয়ার্কিং ক্যাপিটাল। জি, আমার তো নিজস্ব টাকা নাই, আমি ব্যবসা জানি, আমি ব্যাংকের কাছে নিয়েছি। ব্যাংক চাই কি, আমার কাছে পুঁজি আছে, আমার কাছে অর্থ আছে, আমি একজন ব্যবসায়ীকে দিব। আপনার ফর্মুলাটা কী হবে, ভিশনটা কী হবে? ভিশন হবে আমানতকারী আপনার কাছে টাকা রাখবে, আপনি কিছু মুনাফা করবেন এবং ওই টাকাটা আপনি আরেক জায়গায় বিনিয়োগ করবেন, দেশের অর্থনীতি চাঙ্গা করবেন, তারপরে আপনি কর্মসংস্থান করবেন। জি, আমরা আসছি কী জন্য? আমরা কিন্তু আমার নিজের খাবার কত লাগে, আমার এখানে শ্রমিক কাজ করতেছে, তাদের বেতন, তাদের ভরণ পোষণের জন্য আমরা একটা কাজ করেছি। এই মুহূর্তে ব্যাংক বলতেছে আমার কাছে টাকা নাই, তোমাকে আমি ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারবো না।
আপনি কিন্তু আমাকে ইনভেস্ট করেছেন, এখন ওয়ার্কিং ক্যাপিটাল যে আমাকে দেওয়ার কথা ছিল 150 কোটি টাকা বা 100 কোটি টাকা, সেটা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? বলে আমাদের কাছে ফান্ড নাই। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, জি, অ্যাজ এ কাস্টমার, আপনি ব্যাংকার, যে আপনি আমাকে তাইলে প্রথম যে দিলেন, আমাকে যে আপনি বলেছেন যে আমাকে এত ওয়ার্কিং ক্যাপিটাল দিবেন আমার মিল চালার জন্য, র মেটেরিয়াল ইম্পোর্ট করার জন্য, এখন আপনি দিতে পারতেছেন না, বলতেছেন না আপনার কাছে টাকা নেই। টাকাটা নাই কেন? ব্যাংকিং সিস্টেমের নিয়ম হলো আপনাকে এটা সম্পূর্ণ জিনিসটা মনিটরিং করবে কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, জি। এখন এখানে সম্পূর্ণ দায়িত্ব আসবে বাংলাদেশ ব্যাংকের উপরে। প্রতিটা জায়গায় আপনি জানেন যে আমাদের যে আমরা যখন একটা লোনের জন্য অ্যাপ্লাই করি, সেগুলো কিন্তু প্রত্যেকটি বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাপ্রুভাল লাগে। তাহলে উনি কী অ্যাপ্রুভাল দিল আমাকে? কি যাচাই বাছাই করলো? হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে আমাকে টাকা দিয়েছেন আপনি বাংলাদেশ ব্যাংক যাচাই করে, এখন আমি টাকাটা মেরে দিয়েছি বা অন্য কোনো জায়গায় ব্যবস্থা করেছি, বিদেশে বাড়ি করেছি, গাড়ি কিনেছি, সম্পত্তি কিনেছি, ব্যবসা বাণিজ্যের দিকে না, আমার উদ্দেশ্য ছিল টাকাটা দিব না। তো বাংলাদেশ ব্যাংকের যে দায়িত্বটা ছিল যে আমার এটা যাচাই করা যে আমি টাকাটা যে নিচ্ছি আমি ঠিকই কি রিপেমেন্ট করতে পারবো কিনা, এবং এই ব্যাংকিং সেক্টরের যত সমস্যা আপনি বলেন, আমি মনে করি একমাত্র বাংলাদেশ ব্যাংক দায়ী। মানে এই জায়গাতে খোরশেদ আলম স্যার একটা প্রশ্ন রেখে যায় যে বাংলাদেশ ব্যাংকের সেটি লোন হোক অথবা এই যে আর্থিক যে প্রবাহটাকে কি অবস্থায় সেটা সচল আছে বা কোথায় নিষ্ক্রিয় আছে, এই জায়গাগুলো তার তো একটা মনিটরিং সেল আছে, আপনি যথার্থই বলেছেন। এই সেলটা কি এখন প্রপারলি কাজ করছে কিনা, কিংবা আপনারা এই সেল অথবা এই মনিটরিং সেলের কার্যক্রম সম্পর্কে যে পরামর্শগুলোর কথা বাংলাদেশ ব্যাংকের সাথে যখন আলোচনা হয় আপনাদের ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দের সাথে, তখন যে পরামর্শগুলো দেন তার বাস্তবায়ন আদৌ দেখতে পান কিনা? না, আমার দৃষ্টিতে আমি যদি বলি, আমি তো ওই ব্যাংকিংয়ের সঙ্গে বা আমরাও ব্যাংকের থেকে একসময় টাকা নিয়েছি, দেখেছি যে আমাদের টাকা নিতে হলে কী ধরনের কাগজপত্র আমাদের দেওয়া লাগে, কি সিস্টেমে তারা টাকা পয়সা আমাকে দিত। জি, এই জিনিসগুলো কিন্তু এখন নাই। কারণ হয়েছে, তা বিশ্বাস করবেন না, একটা জমি মর্গেজ দেওয়া হয়েছে, সেই জমি দেখার জন্য পর্যন্ত লোক গিয়েছে যে ওখানে জমিটা আছে কিনা, প্লাস তারা থার্ড পার্টি দিয়েও কিন্তু ইনভেস্টিগেশন করতো। তারা 3টা রিপোর্ট করতো, একটা হলো ব্যাংক, যে ব্যাংক টাকা দিচ্ছে, দ্বিতীয়ত হলো থার্ড পার্টি দিয়ে একটা নিয়ে আসতো, তারাও দেখতো, 3টা মিলে দেখতো, তারপরে দিত। তখন তাদের দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য তারা সত্যিকার অর্থে কাজ করেছে। আমি যদি বলি যে এটা ধরেন 15 বছর হয়েছে বা ম্যাক্সিমাম 20 বছর, 15 বছরই হবে, এই 15 বছরের যেই সময়টা, এই সময়টাই ব্যাংকের হাল ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন করেছেন সেটা আমরা জানি না। এখন যে বাংলাদেশ ব্যাংক বলতেছে এতগুলো ব্যাংকের অবস্থা এত খারাপ, এত নাজুক অবস্থা কেন? এটা তো আপনি যদি শুধু বলেন যে যিনি লোন নিয়েছেন তাকে আপনি ফাঁসি দিলেন, ঠিক আছে, তার সম্পত্তি আদায় করলেন, কিন্তু আপনার কি হবে? হ্যাঁ, যিনি এগুলো দিয়েছেন, যিনি এই স্যাংশনটা দিয়েছেন, উনি তো নিশ্চয়ই যাচাই বাছাই করে দিয়েছেন। এখন দুদক তাকে কি করেছে? এটা বাংলাদেশ ব্যাংকের টাকা পুরা দিতে হবে। আমি যদি মনে করি, আমি দরকার হলে এটার ব্যাপারে কথা বলবো যে আপনারা লোন দেওয়ার জন্য স্যাংশন দিয়েছেন, অথরিটি আপনি, মনিটরিং করার দায়িত্ব আপনার। আপনি যখন দেখলেন যে একটা ব্যাংক থেকে, আমি আপনাকে বললাম 4 কোটি টাকার হিসাব আপনি দেখতে পাচ্ছেন, 10 লাখ টাকা জমা দিলে সেই টাকা কোথায় যাচ্ছে, কোন অ্যাকাউন্টে কোথায় যাচ্ছে, সেটাও কিন্তু এখন মনিটরিং করা হয়। তারা দেখে আপনার অ্যাকাউন্টে কত চলে গেল আজকে। কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা চলে গেল, আপনার কি কম্পিউটার বন্ধ ছিল? মানে সেক্ষেত্রে এই যে আর্থিক খাতে স্যার যেটি আপনি বললেন যে জবাবদিহিতার সংস্কৃতির ঘাটতি থাকার কারণে এই ধরনের একটা বাস্তবতা, তাহলে এই বাস্তবতার দায়ও আবার যে বাংলাদেশ ব্যাংক নিচ্ছে সেই অবস্থা আমরা লক্ষ্য করছি না। তাহলে এখানে যারা গ্রাহক তাদের আশ্রয় কোথায়? তো আস্থা নাই। এই দেশে তো ব্যাংক চলবে না, কোনো একটা ব্যাংক এসে এখানে দাঁড়াতে পারবে না, এই একমাত্র বাংলাদেশ ব্যাংকের পলিসির জন্য। আরেকটি ব্যাপার হচ্ছে খোরশেদ আলম স্যার, সেটি হচ্ছে যে এরকম যে ব্যবসায়ীরা কেউ বলছেন যে অনেকে এলসি ওপেন করতে পারছেন, আবার অনেকে বলছেন যে আসলে তার অভিজ্ঞতা ভালো না বা প্রত্যাশিত তিনি যত টাকার করতে চান, যে পরিমাণে করতে চান সেটি পারছেন না। কিন্তু আসলে এই ক্ষেত্রে এলসি ওপেন করার প্রশ্নে ডলার ক্রাইসিস বা সংকটের যে বিষয়টি ছিল, এটি কি কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে? না, এখানে 2টা কারণ আছে, আমি আপনাকে বলি। 1 নম্বর কারণ হলো কিছু বিদেশি ব্যাংক বা বিদেশি বায়ার, বিদেশি ব্যাংক অনেকগুলা বাংলাদেশের আপনার ব্যাংককে ব্ল্যাকলিস্টেড করেছে। আপনাকে প্রথম জানতে হবে, যখনই আপনি কোনো জিনিস কিনতে যাবেন তারা সর্বপ্রথম জিজ্ঞেস করবে আপনি ব্যাংক কোনটা। কেন? এটা তো আগে বলে নাই। জিজ্ঞেস করে হলো কেন? বলে যে ওনারা পেমেন্ট দেয় না। আপনি যদি তথ্য নিয়ে দেখেন, আমার কাছে কিছু তথ্য আছে, যেহেতু আমি আমাদের চেম্বারে কিছু কমপ্লেন আসে পেমেন্ট পায় না।
এটা কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য ভীষণ খারাপ, একটা ইমেজ সংকট তৈরি করে। একদম নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে বিদেশি ব্যাংকরা জিজ্ঞেস করে যে তোমার এই ব্যাংক কোনটা, এই ব্যাংক, আমি এই ব্যাংকের এলসি নিব না। সে কিন্তু বাংলাদেশ ব্যাংকের মানে রেজিস্টার্ড ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, কিন্তু এটা লাইসেন্স দিচ্ছে কে? বাংলাদেশ ব্যাংক। দায়িত্ব কিন্তু বাংলাদেশ ব্যাংকের। কিন্তু বাংলাদেশ ব্যাংকে কখনো জিজ্ঞেস করে দেখছে এই বিদেশি কোম্পানিগুলা এই 10টা ব্যাংকের বা 20টা ব্যাংকের এলসি কেন নিতে চাচ্ছে না? তাদের তো এটা প্রোটেস্ট করা উচিত ছিল। হ্যাঁ, তুমি এলসি দাও, টাকা আমি দিব। আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান বলেন, যেটা আমি দেখতেছি বা যা বোঝা যাচ্ছে, এই ব্যাংকগুলো আসলে টিকে রাখতে পারবে না। তাদের নীতি যে এইভাবে চলছে, আজকে কেন এই যে বিভিন্ন জন, আমি আপনাকে দেখাইতে পারি, আজকেও আমার কাছে একটা মেসেজ আসছে যে এই ব্যাংকের এলসি, আমার এই এলসি যাবে একটা, বলে দিছে এই ব্যাংকের আমি এলসি নেব না। আমি বলছি যে না, আমাদের ব্যাংক রাজবাংলা ব্যাংক, আমি গ্যারান্টি দিব আমার পেমেন্টের। তো এগুলো যদি আমাদের করতে হয়, কি আমরা ব্যবসা করব না কোন ব্যাংক থেকে এলসি দিতে পারবো, কোন ব্যাংকে দিতে পারবো না, আমি কীভাবে করবো বলেন তো দেখি? একজন ব্যবসায়ী কোন দিকে মনোযোগী হবে? হ্যাঁ, আমি পণ্য বিক্রি করতে পারতেছি না, রাজনীতি পরিস্থিতি ভালো না, অবস্থা খুবই খারাপ, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে এখন। তো এই অবস্থার ভিতরে যদি ব্যাংক সাপোর্ট না দেয়, সারা বিশ্বে গিয়ে দেখবেন কিন্তু আপনার বড় বড় ফ্যাক্টরি কিন্তু ব্যাংক সাপোর্টে চলে। এগুলো কিন্তু নিজস্ব পুঁজি নাই, কিন্তু তারা দিচ্ছে। এবং হ্যাঁ, 2-4টা যে ব্যাংকরাপসি করে নাই তা না, সেটা ভুল সিদ্ধান্ত। কিন্তু আমাদের এখানে ব্যাংকরাপসির হার কত? আজকে কতটা, আপনি কত পার্সেন্ট আপনার? আপনি যে বলতেছেন যে এই ফ্যাক্টরিগুলো টাকা দিতে পারতেছে না বা আপনি সাহায্য করতেছে না, পার্সেন্ট কত? এটা তো আপনারই দোষ। আপনি তো মনিটরিং করা উচিত ছিল প্রথম থেকেই। সে মাল বিক্রি করতে পারতেছে কিনা, টাকাটা পাচার করতেছে কিনা, তার ব্যবসা লস হচ্ছে কিনা, আপনারও বলতে পারতেন যে আমাদের কিন্তু টাকা রীতিমতো আসতেছে না, এই শিডিউল মোতাবেক দিচ্ছেন না। মানে এই যে সংকটের কথা বললেন, সেই সংকট কাটিয়ে ওঠার জন্য সরকারি বা বাংলাদেশ ব্যাংক কী ব্যবস্থা নিয়েছে সেই আলোচনা শুনছিলাম। পাশাপাশি একটা প্রশ্ন রেখে আমরা বিরতিতে যাই, ফিরে এসে শুনবো শেয়ার বাজার নিয়ে যে বাস্তবতা আমরা শুনছি, যে ধরনের খবর প্রতিনিয়ত গণমাধ্যমে আমরা লক্ষ্য করছি, সেটাও তো আসলে এই শেয়ার বাজারের সাথে যারা সম্পৃক্ত তাদের জন্য স্বস্তিদায়ক না। এই অবস্থা থেকে কি কোনোই উত্তরণ নাই? শেয়ার বাজারে আমাদের যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন, এখানে যে আপনার যারা প্রতিনিধিত্ব করতেছেন, এগুলো কিন্তু তাদের দায়িত্ব দেখার। আমি যেমন বাংলাদেশ ব্যাংক বললাম, শেয়ারের জন্য কিন্তু তারা দায়ী। তারা কিন্তু এখানে তাদের কিন্তু দেখা উচিত যে আমার যে শেয়ারটা মার্কেটে আসতেছে আসলে তার কি আছে। গ্রিন ল্যান্ড, তার কোনো কিছু ফ্যাক্টরি হয় নাই, সেটাও আমাদের এই স্টক এক্সচেঞ্জে তারা স্থান পেয়েছে ফ্যাক্টরি হিসাবে। তো এখন এই ধরনের যদি হয়, তাহলে আপনি কাদের উপরে আস্থা রাখবেন? আজকে বিশ্বের ভিতরে যদি বলেন সবচেয়ে খারাপ স্টক এক্সচেঞ্জ কার্ডটা, আপনার ধারণা আছে? বলতে পারবেন? সূচকে আমরাই। যদি আপনার ধারণা থাকে তাহলে হয়তো আপনি স্বীকার করবেন আমার সাথে। 16 টাকা দামের একটা ব্যাংকের শেয়ার আমি বলি, আমি কিনেছি এক সময়, আমিও কিছু জড়িত ছিলাম। আজকে সেটার দাম 2 টাকা 40 পয়সা। মানে ব্যাংকের অবস্থা এখানে নিয়ে আসছেন। তাইলে আপনারা বসে কি করতেছেন, যারা আপনারা ইয়েতে বসা আছেন এই পরিষদে, আপনাদের দায়িত্বটা কি? কিন্তু তারা তো বিভিন্ন সময় বলে যে স্যার, যে এই 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে পরিস্থিতির অনেক উন্নতি হবে, কিন্তু আমরা তো দেখছি না। এগুলো বলে আরও মানুষকে বিশেষ করে আরও নষ্ট করেছে, কি আস্থা নষ্ট হয়েছে। আপনাকে বলা উচিত ছিল আমি 2 টাকা বাড়াবো, সামনে বাড়বে। আমার বর্তমানে কত বিক্রি হচ্ছে? আমার মনে হয় 400-500 কোটি টাকা হবে বা তারও কম। 100 মধ্যে দেখছি 2700 কোটি টাকা হয়েছে। এখন মানুষের লস হয়েছে, এখন মানুষকে আরও লস দিবে বিক্রি করতে করতে। এগুলোর জন্য যে আপনার পরিকল্পনা দরকার, আমার মনে হয় যারা এই দায়িত্ব নিয়েছেন তাদের অভিজ্ঞতার কিছু অভাব আছে। এখনও তারা পারেন কন্ট্রোল করতে। আপনি যদি দেখতে চান, যাচাই করেন, প্রত্যেকটাকে আপনি করান, থার্ড পার্টি দিয়ে করান। আপনারা অডিট করেছেন, অডিটের রিপোর্টও ভুল আসে আপনাদের কাছে, অডিটের রিপোর্টও ভুল আসে। একজন অডিট করে দেয়, দেখা যায় সেখানেও ভুল আছে। তো আপনাদের ফিজিক্যালিও কিছু দেখতে হবে, শুধু বসলাম অফিসে আসলাম করলাম তা না। এখন আপনি জানেন যে কত মানুষ রাস্তায় বসেছে, ছোট ছোট বিনিয়োগকারী, তাদের পুঁজি নেই, হতাশা হয়ে গেছে। পুঁজি নেই, হতাশাগ্রস্ত হবে এবং যাওয়ার কোনো জায়গা নেই। কোথায় যাবে? এখন আপনারাও তাদের আস্থা ফিরে আনতে পারতেছেন না। বলা হচ্ছে যে এইটা, যেমন আপনি বলি এই যে আপনি এখন বলা হচ্ছে একটা কথা, আমি নিজেও শুনেছি যে ব্যাংকের যে ব্যাংকগুলো মার্জার করা হচ্ছে 5টা ব্যাংক, এখানে যারা পুঁজি বাজারে বিনিয়োগ করেছেন তারা কোনো অর্থ ফেরত পাবেন না। আমার প্রশ্ন, কেন?
যে বিনিয়োগ করছে তার দোষ কি? দোষ হবে বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকে লাইসেন্স দিয়েছে, আপনি গ্যারান্টি হয়েছেন, এই ব্যাংকের টাকা নিরাপদ, এইটি কিন্তু আইন। আপনি যদি দেখেন বাংলাদেশ ব্যাংক আপনাকে লাইসেন্স দিয়েছে কেন? আপনাকে বলেছে আপনারা ব্যাংকিং করেন, এই ব্যাংকের গ্যারান্টি আমি। ঠিক আছে, লাইসেন্স দেওয়া মানে তো বৈধতা দেওয়া। হ্যাঁ, তো এখন ওইখানে না, তার কাছে সিকিউরিটি টাকা আছে, তাই না? 400 কোটি টাকা করে একটা ব্যাংকের আছে। এখন তো আপনি যে 400 কোটি টাকা ওটা নিয়ে রাখছেন, এই টাকাগুলো কি করতেছেন? এগুলার কি কোনো ইন্টারেস্ট দিচ্ছেন? এটা তো পাবলিক মানি। মানে গ্রাহককে তো এইভাবে ক্ষতিগ্রস্ত করার কোনো মানে নেই। না, এগুলা পরিকল্পিত, বলতে কি অভিজ্ঞতা কম এসব জিনিসপত্র নিয়ে। এখন মার্কেটের যে শেয়ারটা ধরেন, আজকে বাংলাদেশ ব্যাংক মাননীয় গভর্নর বলছেন যে এখানে অর্থ ফেরত দেওয়া হবে না। আমি যদি বলি আমার ব্যাংক আপনাকে 200 কোটি টাকা লোন দিয়েছে, এখন আপনি দিতে পারতেছেন না, এই অর্থ কি আপনাকে আমি মাফ করে দিব? কার টাকা মাফ করে দিব? আমি টাকা পাবো না কেন? এই 200 কোটি টাকার জন্য দরকার হলে আমি 10 বছর আপনার পিছনে মামলা করব, টাকা আদায় করার জন্য। সেটা সময় নেওয়া যেতে পারে, আইনগত ব্যবস্থা গ্রহণ অবশ্যই আছে। কোনো কোম্পানি টাকা নিয়ে ব্যাংকের করে থাকে, তাকে বলেন ডিক্লারেশন দিতে, এবং যেই সম্পত্তি তার যেখানে আছে, তার নামে বেনামে যেখানে সম্পত্তি, সব সম্পত্তি ফিরে আসবে। আপনার টাকা, শেয়ারের টাকা 10 টাকা ভ্যালু, ফেস ভ্যালু, আপনি 10 টাকা ফেরত পাবেন না কেন? আপনাকে এই ধরনের এই ভুল মানুষকে তথ্য দেওয়া ঠিক হবে না। তাহলে স্যার, এখান থেকে উত্তরণের উপায় হিসাবে কোন বিষয়গুলো একেবারে জরুরি ভিত্তিতে প্রয়োগ করা প্রয়োজন বা মানা প্রয়োজন? এখন আমার দৃষ্টিতে সেটা হলো যে যারা টাকা নিয়ে টাকা দিচ্ছেন না, এই তো ব্যাংকগুলোর অবস্থা খারাপ কেন? সেই টাকাগুলো আমাদের দৃষ্টিতে দেখতেছি যে ম্যাক্সিমাম টাকাটাই বিদেশে চলে গেছে। সেটি তো ফিরিয়ে আনা খুব সহজ কাজ না। না হলে তার তো সয় সম্পত্তি দেশে আছে, কিছু এটা আছে, কিছু তো পাবেন নাকি? পুরাটা তো নিয়ে যায় নাই। 100 কোটির ভিতরে 50 কোটি নিয়েছে, 50 কোটি টাকার বিনিয়োগ আছে। এটা চেষ্টা করেন, এগুলা রিকভারি করেন, এগুলো তার কাছ থেকে নেন, তাকেই বলেন যে তুমি আমার এই টাকা ফেরত দাও। আজকে যদি আপনাকে আইনের আওতায় আনা হয়, আপনাকে যদি বলা হয় পাবলিক মানি, এটা তোমাকে এত দিনে দিতে হবে, আপনি দিতে পারেন, ইনস্টলমেন্ট করতে পারেন, আরও বাড়াই দিতে পারেন, কিন্তু দিতে হবে। একেবারে শেষ মন্তব্যটা শুনবো আমরা একদম শেষের দিকে স্যার। শেষে কি বলবেন, বিশেষ করে ব্যাংকগুলোর প্রতি জনগণের আস্থা এবং এর সূত্র ধরে ব্যবসায়ী সমাজ ভালো না থাকলে যারা ভোক্তা বা জনগণও ভালো থাকবে না। এটি শুধু এখন তাত্ত্বিক কথা না, শুধু থিওরিটিক্যাল কথা না, এটা একেবারে বাস্তবিক বা প্র্যাকটিক্যাল এক ধরনের মানে এক্সপ্লেনেশন বা বর্ণনা। এই জায়গা থেকে কি বলবেন শেষ মন্তব্য? না, এখন ধরেন আমাদের যদি সত্যিকার অর্থে, আমাদেরও যে সবাই যে আমরা সৎ তা না, আমাদের ভিতর দুর্নীতি কিছু আছে, লোক থাকবে, এরা সারা সমাজেই থাকে, এটা কিছু সংখ্যক হয়। তবে মনিটরিং যদি ঠিকভাবে করেন, এখনও সময় আছে। বাংলাদেশ ব্যাংক যদি সত্যিকারে মনিটরিং করতে চায়, আগে ধরতে হবে যে কার আমলে যারা অফিসার ছিলেন তারা এই দুর্নীতির সঙ্গে জড়িত আছেন কিনা, তাদেরও পানিশমেন্ট আনতে হবে। ভালো ভালো নতুন লোক দিয়ে, আপনার কি বলে, আপনার বন্ধু, আত্মীয় স্বজন, এগুলো কোনো স্বজন প্রীতি চলবে, কোনো প্রীতি চলবে না। যারা যোগ্য তাদেরকে দায়িত্ব ভার অর্পণ করে আসলে একটা ইতিবাচক পরিস্থিতি করতে হবে। আর যারা ব্যবসায়ী, সত্যিকারের ব্যবসায়ী, তাদের জন্য প্রয়োজনীয় অর্থ দিয়ে মিল ফ্যাক্টরি চালানোর জন্য সুযোগ করে দিতে হবে। একটি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। খোরশেদ আলম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা, আমাদের সময় দেওয়ার জন্য। খুব সুন্দর আলোচনা হয়েছে আজকে, আশা করি দর্শক বুঝতে পারছেন জিনিসগুলা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।